নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সাজেস্টেড কোশ্চেন আনসারের ভিডিও আমরা শুরু করেছিলাম, তো আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টারটা শুরু করা হবে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন আনসার আলোচনা হবে প্রতিটা প্রশ্নোত্তর তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই প্রতিটা প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে দেখবে এবং যদি সম্ভব হয় সেগুলোকে নোট করে নেবে। তো আজকের যে প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর প্রশ্নে স্টেট অ্যান্ড এক্সপ্লেন ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম বলে একটা থিওরেম আছে, তার স্টেটমেন্ট এবং তার এক্সপ্লেনেশনটা জানতে চেয়েছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, প্রায় প্রতি বছর এই কোশ্চেনটা আসে, এটা ধরে নিতে পারো। তো অবশ্যই এটা ভালোভাবে বুঝে নেবে। তো এখানে প্রথমত হেডিংটা কি করা হয়েছে দেখো, ল্যামিস থিওরেম স্টেটমেন্ট। তো এখানে স্টেটমেন্টটা কি, যে ল্যামিস থিওরেম স্টেটস দ্যাট when three forces acting at a point are in equilibrium, অর্থাৎ যখন তিনটে ফোর্স একটা বিন্দুতে ক্রিয়া করবে তারা ইকুইলিব্রিয়াম থাকবে বা সাম্যাবস্থায় থাকবে, দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু ফোর্সেস। তাহলে প্রতিটা ফোর্স অন্য দুটো ফোর্সের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তাদের সাইনের সাথে সমানুপাতি। ঠিক আছে, এটাই হচ্ছে এর স্টেটমেন্ট। এবার এর এক্সপ্লেনেশনটা দেখো ছবি সহকারে, তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবে। তো এখানে এক্সপ্লেনেশনটা একটু ভালো করে খেয়াল করো। এখানে ধরো একটা বস্তু আছে বা কোনো একটা রিজিড বডি এখানে আছে, তো সেই বডির উপর যদি তিনটে ফোর্স এরকমভাবে তিন দিকে ক্রিয়া করে, এ এরকম, বি এদিকে, সি এদিকে। আরেকটা বিষয় খেয়াল করো, এ এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আলফা, অর্থাৎ বি এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। আবার বি এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে বিটা, সি এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে গামা। তো ল্যামিস থিওরেম অনুযায়ী যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এ বাই সাইন আলফা। ঠিক আছে, অর্থাৎ এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে তার সাইন নিতে হবে। তারপর বি বাই সাইন বিটা এবং সি বাই সাইন গামা। এই তিনটে রেশিও সমান হবে বা এই তিনটে সম অনুপাতি বা প্রপোর্শনাল যেটা বলা হচ্ছে স্টেটমেন্টে। তো এটাই হচ্ছে ল্যামিস থিওরেমের মেন যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটাই। ঠিক আছে, এটা দিয়েই বিভিন্ন রকম নিউমেরিক্যাল প্রবলেমও সলভ করা যায়, সেটা পরবর্তীতে আরও অবশ্যই আছে। তো এখানে কিছু জিনিস লেখা হয়েছে সেটা একটু দেখা যাক। তো এখানে বলা হচ্ছে রেফারিং টু দ্য অ্যাবোভ ডায়াগ্রাম, অর্থাৎ এই ছবিটার কথা বলা হচ্ছে। কনসিডার থ্রি ফোর্সেস এ বি অ্যান্ড সি, অর্থাৎ এই যে তিনটে ফোর্স এ বি এবং সি অ্যাক্টিং অন এ পার্টিকেল অর রিজিড বডি, যেটা কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করছে, এটা ধরে নেওয়া যেতে পারে। মেকিং অ্যাঙ্গেল আলফা বিটা অ্যান্ড গামা উইথ ইচ আদার, তো যেমন দেখানো হয়েছে এখানে এরকমভাবে অ্যাঙ্গেলগুলো আছে। তারপরে এখানে যেটা বলা হচ্ছে, ইন দ্য ম্যাথমেটিক্যাল অর ইকুয়েশন ফর্ম ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা। ঠিক আছে, তো এটাই হচ্ছে ল্যামিস থিওরেম এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সম্পূর্ণ স্টেটমেন্ট যদি নাও মনে থাকে, এটা যদি মুখস্থ থাকে, তবু এখান থেকে নিজেরা একটু করে নিতে পারবে বা স্টেটমেন্ট বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 2 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, প্রুভ ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেমের প্রুফটা জানতে চাইছে বা তার ডেরিভেশনটা জানতে চাইছে। তো প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, ডিরাইভ ল্যামিস থিওরেম। ঠিক আছে, তো প্রশ্ন যেভাবে আসুক না কেন এভাবে আনসারটা করতে হবে। তো এখানে হেডিং করা হয়েছে প্রুভ অর ডেরিভেশন অফ ল্যামিস থিওরেম। ঠিক আছে, তো এই প্রশ্নটাও মাঝে মাঝে আসতে দেখা যায়। তো এখানে কীভাবে করা হয়েছে দেখো, লেট এফ এ, এফ বি অ্যান্ড এফ সি বি দ্য ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট অ্যাজ পার স্টেটমেন্ট অফ দ্য থিওরেম, অর্থাৎ ল্যামিস থিওরেমে যেভাবে বলা হয়েছে সেরকমভাবেই কোনো একটা পয়েন্টে এই তিনটে ফোর্স ক্রিয়া করছে। ঠিক আছে, এফ এ, এফ বি এবং এফ সি। ঠিক আছে, তাহলে তারপর কি বলা হচ্ছে, উই টেক দ্য সাম অফ অল ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ গিভেন পয়েন্ট হুইচ উইল বি জিরো। তো এই তিনটে ফোর্স একটা পয়েন্টে ক্রিয়া করছে বা একটা বস্তুর উপর ক্রিয়া করছে, তা সত্ত্বেও যেহেতু বস্তুটা স্থির আছে, সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এই জন্য তাদের যে অ্যালজেব্রিক সাম সেটা অবশ্যই জিরো হবে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, দ্য অ্যাঙ্গেলস মেড বাই দ্য ফোর্স ভেক্টর হোয়েন এ ট্রায়াঙ্গেল ইজ ড্রন। ঠিক আছে, তো এখানে
এই যে ফোর্স, এখানে তিনটে ফোর্সের যে কথা বলা হলো, এই তিনটে ফোর্স ভেক্টর নিয়ে যদি একটা ট্রায়াঙ্গেল গঠন করা হয় তাহলে সেটা হবে মোটামুটি এরকম একটা ট্রায়াঙ্গেল আসবে। এবং এর ক্ষেত্রে খেয়াল করো যে এই যে তিনটে ফোর্স, এই যে এ, এটাকে এফ এ মনে করতে পারো, এটাকে এফ সি, এটাকে এফ বি মনে করতে পারো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই তিনটে ফোর্স একটা অ্যারো দিয়ে চিহ্নিত করা আছে। এই অ্যারোগুলো দেখো একটা নির্দিষ্ট অর্ডারে আছে, অর্থাৎ এরকম একটা অর্ডারে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আছে, ঠিক আছে। অর্থাৎ কোনো তিনটে ফোর্স যদি কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করা সত্ত্বেও যদি সেটা ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে সেই তিনটে ফোর্স কোনো ট্রায়াঙ্গেলের তিনটে বাহু দ্বারা ডিনোট করা যাবে, ঠিক আছে। তারপরে এখানে এই যে অ্যাঙ্গেলগুলোকে লেখা হয়েছে, সেখানে সেটা কীভাবে লেখা হয়েছে দেখো, এখানে বলা হচ্ছে যে উই রাইট দ্য অ্যাঙ্গেলস ইন টার্মস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অ্যান্ড ইউজ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, দেন বাই অ্যাপ্লাইং দ্য সাইন রুল উই গেট। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলগুলো লেখা আছে এগুলো এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের টার্মে লেখা আছে। এটাকে যদি এদিকে এক্সটেন্ড করা হয়, এটা যদি বিটা হয় তাহলে এটা হবে কি 180 মাইনাস বিটা। একইভাবে এটাকে ধরো এদিকে এক্সটেন্ড করো, এটাকে যদি আলফা হয় তাহলে এটা হবে 180 মাইনাস আলফা, সেটা এখানে লেখা আছে। একইভাবে এটাকে যদি এক্সটেন্ড করা হয় এবং এটা যদি গামা হয় তাহলে এটা হবে 180 মাইনাস আলফা। তো এরকম কমপ্লিমেন্টারি ফর্মেটা লেখা আছে, এটা লিখতে কোনো অসুবিধা নেই। তারপরে যে কাজটা এখানে করা হয়েছে, এখানে এই যে একটা জিনিস বলা হচ্ছে দেখো, সাইন রুল প্রয়োগ করা হয়েছে। তো সাইন রুলটা কী জিনিস সেটা আমি একটু বলে দিই। এটা তোমাদের যে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল বলে একটা চ্যাপ্টার ছিল ফার্স্ট সেমিস্টারে, ট্রাইগোনোমেট্রি একদম লাস্ট চ্যাপ্টার ছিল। তো সেখানে যেটা বলা হচ্ছিল যে কোনো একটা ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ এবিসি, এবিসি একটা ত্রিভুজ, এবং এ এর অপোজিটের বাহুটা যদি এ হয় মানে স্মল এ হয়, বি এর অপোজিট বাহুটা যদি স্মল বি হয়, সি এর এটা যদি স্মল সি হয়, তাহলে সাইন রুল অনুযায়ী কি হবে যে এ বাই সাইন এ, ক্যাপিটাল এ বলতে এই অ্যাঙ্গেলটাকে বোঝায়, ঠিক আছে। একই রকমভাবে বি বাই সাইন বি, ক্যাপিটাল বি হবে, এবং সি বাই সাইন সি, এই তিনটে পরস্পর সমান হবে, ঠিক আছে। তো এটা অবশ্যই ট্রাইগোনোমেট্রি তোমরা দেখেছো, তো আমি এখানে এই ব্যাপারে আর বিস্তারিত যাচ্ছি না। তো এই রুলটাই এখানে প্রয়োগ করা হয়েছে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই রুলটাই প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এ বাই সাইন 180 মাইনাস আলফা, এই দেখো এখানে করা হয়েছে এ বাই সাইন 180 মাইনাস আলফা। তারপরে দেখো বি এর উল্টো দিকে যে অ্যাঙ্গেল আছে সাইন মানে 180 মাইনাস বিটা, এই জন্য বি বাই সাইন 180 মাইনাস বিটা। একইভাবে সি বাই সাইন 180 মাইনাস গামা। তো এবার এই স্টেপ থেকে এই স্টেপটা কিভাবে আসছে, সেখানে জাস্ট একটা ট্রাইগোনোমেট্রিক একটা সূত্র প্রয়োগ হচ্ছে, বা তোমরা এরকম ভাবতে পারো যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে শুধুমাত্র সাইন থিটা, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী এগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন আলফা, সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা মানে হবে সাইন বিটা। তো এখান থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে। তো এভাবেই ল্যামিস থিওরেমটাকে প্রুভ করতে হবে। এরপর 3 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, ডিসকাস দ্য লিমিটেশনস অফ ল্যামিস থিওরেম। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অর্থাৎ যে ল্যামিস থিওরেম আমরা জানলাম, তো তার কিছু লিমিটেশন আছে, এটা সব জায়গায় সবসময় প্রয়োগ করা যায় না। তো সেই লিমিটেশনগুলো কী সেটা একটু দেখা যাক। তো এখানে বলা হচ্ছে লিমিটেশনস অফ ল্যামিস থিওরেম, হেডিং করা হয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দেয়ার শুড বি এক্সিস্ট অনলি 3 ফোর্সেস। এই যে ল্যামিস থিওরেম এটা প্রয়োগ করা যাবে শুধুমাত্র 3টে ফোর্সের ক্ষেত্রে, 3টের বেশি হলেও প্রয়োগ করা যাবে না, 3টের কম হলেও ল্যামিস থিওরেম সেখানে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট বলছে, দ্য 3 ফোর্সেস আর টু বি কো-প্ল্যানার। এই ফোর্সগুলোকে অবশ্যই কো-প্ল্যানার হতে হবে, একই তলে থাকতে হবে। তোমরা যেমন দেখতে পাচ্ছ, এটা এই যে মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের সেম প্ল্যানের এই 3টে ফোর্স আছে, তো এরকম একই প্লেনে থাকতে হবে, কনকারেন্ট হলে হবে না। অর্থাৎ দুটো হয়তো এরকমভাবে আছে, এই তল অনুযায়ী দুটো ফোর্স আছে আর একটা এরকম উপরের দিকে আছে, তখন কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। তারপর 3 নম্বর যেটা বলা হচ্ছে, দ্য 3 ফোর্সেস শুড রিমেইন কনকারেন্ট। এই ফোর্সগুলোকে অবশ্যই কনকারেন্ট হতে হবে, অর্থাৎ একটা বিন্দুতে অবশ্যই ছেদ করবে। এই 3টে ফোর্সের যে লাইন অফ অ্যাকশন সেটা অবশ্যই একটা বিন্দুতে ছেদ করতে হবে। তারপর 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দোজ ফোর্সেস শুড অলসো বি নন লিনিয়ার। এই ফোর্সগুলোকে অবশ্যই নন লিনিয়ার হতে হবে,
অর্থাৎ তিনটে ফোর্স যদি এরকম একই লাইনের উপর তিনটে ফোর্স যদি ধরা হয় তো সেক্ষেত্রে কিন্তু ল্যামিস থিওরেম মানে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তারপর 5 নম্বরে যেটা বলা হচ্ছে ফোর্সেস মাস্ট হ্যাভ দ্য সেম নেচার। এই ফোর্সগুলো অবশ্যই তিনটে ফোর্স একই নেচারের হতে হবে। এখানে যেমন তিনটে ফোর্স আউটার ওয়ার্ড দেখতে পাচ্ছ, বাইরের দিকে যাচ্ছে, হয় তিনটেই বাইরের দিকে হতে হবে, যে একটা যদি এরকম ইনওয়ার্ড হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, বা তিনটেই এরকম ইনওয়ার্ড হতে হবে, তিনটেই ইনওয়ার্ড হতে হবে অর্থাৎ বস্তুর দিকে হতে হবে। এরপর 6 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্য থ্রি অ্যাঙ্গেলস বিটুইন দোজ থ্রি ফোর্সেস শুড নট বি হায়ার দেন 180 ইন ডিগ্রি। অর্থাৎ যে তিনটে ফোর্সের কথা বলা হচ্ছিল এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো আমরা ধরছিলাম আলফা, বিটা, গামা, তো এগুলো প্রতিটা অবশ্যই লেস দেন 180 ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রির কম হতে হবে, ঠিক আছে। তো এই যে 6টা কন্ডিশন বা 6টা লিমিটেশন এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা দিয়ে প্রশ্ন অবশ্যই আসতে পারে। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টেট ট্রায়াঙ্গেল ল অফ ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার একটা ত্রিভুজ সূত্র আছে, তো সেটা কি সেটাই জানতে চাইছে। তো এখানে হেডিং করা হয়েছে ট্রায়াঙ্গেল ল অফ ইকুইলিব্রিয়াম। তো কি বলা হচ্ছে দেখো, থ্রি ফোর্স ভেক্টরস দ্যাট ফ্রম এ triangle for which the direction of forces are all either clockwise around the triangle or counterclockwise around the triangle have a zero resultant and hence the forces are in equilibrium. তো একদম সহজ ভাষায় বলতে গেলে এটা যেটা বলতে চাচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে বাহু যদি তিনটে ফোর্স দ্বারা ডিনোট করা হয় তাহলে সেই ফোর্সগুলো যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করা হয় তাহলে বস্তুটা ইকুইলিব্রিয়াম থাকবে। তবে এখানে আরেকটা কন্ডিশন বলা হয়েছে যে এই ফোর্সগুলো হয় কাউন্টার ক্লকওয়াইজ থাকবে এরকম, এখানে যেমন দেখা যাচ্ছে, অথবা ক্লকওয়াইজ থাকবে, ঠিক আছে, অথবা এরকম ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে থাকবে। যদি কাউন্টার ক্লকওয়াইজ হয় তো সব কটাই কাউন্টার ক্লকওয়াইজ হতে হবে, আর ক্লকওয়াইজ হলে সব কটাকেই ক্লকওয়াইজ হতে হবে। তো এরকম যদি হয় তাহলে সেই ফোর্সগুলো যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে সেটা ইকুইলিব্রিয়াম থাকবে। তো এটাই বলছে। তো এটা এখানে এক্সপ্লেনেশন করা আছে, অবশ্যই যেটা বললাম এটাই এখানে এক্সপ্লেনেশন করা আছে। তো এখানে তোমরা ছবিটা দেখো এবং পাশের লেখাটা দেখো তাহলে বুঝতে পারবে কি বলা হচ্ছে। থ্রি ফোর্সেস পি, কিউ অ্যান্ড আর, এই যে পি, কিউ এবং আর, এই যে তিনটে ফোর্স এখানে তোমরা খেয়াল করো, ডিনোটেড বাই থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল এবিসি। এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা আছে এর তিনটে সাইড দ্বারা ডিনোট করা হচ্ছে অ্যাক্টিং কাউন্টার ক্লকওয়াইজ। এগুলো দেখো এরকম কাউন্টার ক্লকওয়াইজ আসছে, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। হেন্স দ্য ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ পি, কিউ, আর, এই যে তিনটে ফোর্স আছে এই তিনটে ফোর্স অবশ্যই ইকুইলিব্রিয়াম থাকবে বা সাম্যাবস্থায় থাকবে। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টেট পলিগন ল অফ ইকুইলিব্রিয়াম। এটাও আগের কোশ্চেনের সঙ্গে অনেকটাই সেম, একটু দেখো তাহলে বুঝতে পারবে কি বলা হচ্ছে। পলিগন ল অফ ইকুইলিব্রিয়াম, দ্য পলিগন ল অফ ফোর্সেস স্টেটস দ্যাট ইফ এ নাম্বার অফ কনকারেন্ট ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট আর রিপ্রেজেন্টেড in magnitude and direction by sides of a polygon taken in order, then the forces are in equilibrium and the resultant is zero. তো একদম সহজ কথায় যেটা বলতে চাচ্ছে যে কোনো একটা পলিগন বা বহুভুজের প্রতিটা বাহু যদি এক একটা ফোর্সকে ডিনোট করে, এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ পি, কিউ, তারপর আর, এস, টি, তো এই প্রতিটা ফোর্স তারপর ইউ একটা পলিগনের প্রতিটা সাইডকে ডিনোট করছে। তার পাশাপাশি এগুলো একটা নির্দিষ্ট অর্ডারে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আছে, বা ক্লকওয়াইজ থাকলে সবগুলো ক্লকওয়াইজ থাকতে হবে। তো এরকম যদি থাকে তাহলে এই সমস্ত ফোর্স অবশ্যই ইকুইলিব্রিয়াম থাকবে বা এই সমস্ত ফোর্সের রেজাল্টেন্টটা অবশ্যই জিরো হবে, অর্থাৎ পি, কিউ, আর, তারপর এস, টি, ইউ, এই রেজাল্টেন্টটা অবশ্যই জিরো হবে। তো এটাই হচ্ছে এই সূত্রের মূল বক্তব্য। তো এখানে এটাই লেখা আছে, তোমরা দেখে নাও যে ইন দ্য অ্যাবোভ ডায়াগ্রাম, অর্থাৎ এই ছবিতে পি, কিউ, আর, এস, টি অ্যান্ড ইউ ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম।
এই ফোর্সগুলো অবশ্যই ইকুইলিব্রিয়াম হবে, বিকজ দে আর টেকেন ইন সেম অর্ডার। তারা অবশ্যই সব সেম অর্ডারে আছে, একই ক্রমে আছে, অর্থাৎ এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ কাউন্টার ক্লকওয়াইজ আছে। আবার সবগুলা যদি উল্টো থাকতো তবুও অবশ্যই এরা ইকুইলিব্রিয়াম থাকতো। তো এটাই হচ্ছে পলিগন ল অফ ইকুইলিব্রিয়াম এর মূল বক্তব্য। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফাইন ইকুইলিব্রিয়ান্ট ফোর্স। তো ইকুইলিব্রিয়ান্ট ফোর্সটা কী জিনিস সেটা জানতে চাইছে। তো এখানে দেখা যাক কি বলা হয়েছে। ইকুইলিব্রিয়ান্ট ফোর্স, ইট ইজ দ্য সিঙ্গেল ফোর্স ভেক্টর নিডেড টু বি এস্টাবলিশ ইকুইলিব্রিয়াম। অর্থাৎ কোনো একটা ফোর্স সিস্টেমকে যদি ইকুইলিব্রিয়াম করতে হয় বা তাকে সাম্যাবস্থায় নিয়ে আসতে হয়, তাহলে যে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে সেটাকে সাম্য অবস্থায় নিয়ে আসা যায় সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম ফোর্স। তো এখানে আরও কিছু বলা হচ্ছে, দ্যাট ইজ টু ব্রিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট রেজাল্ট্যান্ট অফ অল ফোর্সেস ইজ জিরো। অর্থাৎ সেই ফোর্স সিস্টেমে যত ফোর্স আছে তাদের অ্যালজেব্রিক সামটা জিরো হবে বা রেজাল্ট্যান্টটা জিরো হবে। ইট হেন্স হ্যাজ দ্য সেম ম্যাগনিটিউড অ্যাজ দ্য অরিজিনাল রেজাল্ট্যান্ট। অর্থাৎ রেজাল্ট্যান্ট আর ইকুইলিব্রিয়ান্টের ম্যাগনিটিউডটা সেম হবে, বাট অ্যাক্টস ইন অপোজিট ডাইরেকশন, কিন্তু সেটা একটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এবার এটা একটু ছবির মাধ্যমে একটু সুন্দর করে বোঝানো হয়েছে, তোমরা দেখে নাও, আশা করি আরও ক্লিয়ার হবে। তো এখানে এই ছবিটা খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে দেখো, এই যে পি এবং কিউ, এই পি একটা ফোর্স এবং কিউ একটা ফোর্স, তাদের যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে এটা আর। ঠিক আছে, তো রেজাল্টেন্টের ঠিক অপোজিট যে ফোর্স সেটাকেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়ান্ট। অর্থাৎ এখানে ধরো একটা বস্তু রাখা আছে, এই বস্তুর উপর পি এবং কিউ এই দুটো ফোর্স যদি ক্রিয়া করে, তাহলে এই দিক বরাবর তার একটা রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়া করবে বা এই দিক বরাবর সেটা মুভ করবে। তো সেটাকে যদি স্থির রাখতে চাই তাহলে এই রেজাল্টেন্টের ঠিক সমান ইকুয়াল একটা ফোর্স তার উল্টো দিকে ক্রিয়া করাতে হবে, তবে বস্তুটা স্থির হবে। তো এই রেজাল্টেন্টের যে অপোজিট ফোর্সটা আছে এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ান্ট। তো এটা এখানে লেখা আছে দেখো, ইকুইলিব্রিয়ান্ট মানে হচ্ছে নেগেটিভ রেজাল্টেন্ট। ঠিক আছে, রেজাল্টেন্ট যেটা আসবে তার মাইনাস বা তার অপোজিট, বা ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। তো এইটুকুই মানে সম্পূর্ণ কনসেপ্টটা কিন্তু এইটুকুর মধ্যেই আছে। এটা ভালো করে বুঝলেই তোমরা পুরো ব্যাপারটা বুঝে যাবে। অর্থাৎ কোনো একটা রেজাল্টেন্টকে জিরো করার জন্য তার অপোজিটে যে সেম একটা ম্যাগনিটিউডের একটা ফোর্স যেটা ক্রিয়া করা হয় সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়ান্ট বা ইকুইলিব্রিয়ান্ট ফোর্স। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ান্ট ফোর্স। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টার থেকে প্রথম 6টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করা হলো। পরবর্তী পার্টগুলোতে আরও যে সমস্ত কোয়েশ্চেন আনসার আছে, এমসিকিউ আছে, নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেগুলো পরবর্তী পার্টগুলোতে অবশ্যই আসবে। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে ফাইনাল সাজেশন পিডিএফ এটা অলরেডি পাবলিশ করা হয়েছে। তো এর যে রিভিউ ভিডিওর লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা এখানে এন্ড স্ক্রিনেও তোমরা দেখতে পাবে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা অন্যান্য সাবজেক্টের যে প্লেলিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের যেগুলো প্রয়োজন অবশ্যই তোমরা দেখে নেবে। আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।